আসসালামু আলাইকুম। ক্লাস 8 তোমাদের আগের ক্লাসে আমরা অধ্যায় 18 অর্থাৎ লেখচিত্র চ্যাপ্টারটা শুরু করেছি। সেখানে দেখানো হয়েছিল অক্ষগুলো পরস্পর লম্বভাবে ছেদ করছে, ছেদবিন্দু, এক্স অক্ষের স্থানাঙ্ক, ওয়াই অক্ষের উপর স্থানাঙ্কগুলো, প্রথম পাদের বিন্দুগুলো কেমন হয়, তৃতীয় দ্বিতীয় চতুর্থ পাদের বিন্দুগুলো বা কেমন হয়, সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল। আজকেও আমরা শুরু করব শর্ট প্রশ্ন দিয়ে, কারণ এই চ্যাপ্টার মধ্যে শর্ট প্রশ্নই বেশি আছে। আর 3 নম্বরের প্রশ্ন যেগুলো আমাদের গ্রাফ পেপারে তৈরি করতে হবে, গ্রাফ পেপারে আঁকতে হবে, সেগুলো হচ্ছে 3 নম্বরের প্রশ্ন। তো এখানে সাধারণত নাম্বার বিভাজনটা হচ্ছে 1, 2 এবং 3, তবে বেশিরভাগ অঙ্ক হচ্ছে 1 নম্বরের, আর 3 নম্বরের শুধু গ্রাফে অঙ্কন করাটাকে 3 নম্বর দেওয়া হয়। 2 নম্বর প্রশ্ন খুবই কম আছে। তো এখানে নাম্বার বিভাজনটা সাধারণত হচ্ছে 1, 2, 3। তাহলে আমরা আজকে শর্ট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তা শর্ট প্রশ্ন আলোচনার জন্য আমাদের অবশ্যই গ্রাফ পেপারে যে অক্ষ দুটো, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, যে বিভাজন অর্থাৎ 4টে অংশে বিভক্ত করছে, সেগুলোকে আমাকে দেখাতে হবে। এটা ছাড়া তুমি গ্রাফ পেপারে তুমি কিন্তু ভালো বুঝতে পারবে না, এটা তোমাকে আঁকতেই হবে। এটা মানে লিখলাম এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ, এগুলো তুমি চিহ্ন দিতে হয়, অসীম সরলরেখা। এটা হচ্ছে ও বিন্দু, এই ও বিন্দুটা, এবার এটাকে বলা হচ্ছে প্রথম পাদ, এটা হচ্ছে দ্বিতীয় পাদ, এটা হচ্ছে তৃতীয় পাদ, এটা চতুর্থ পাদ। এখানে আমরা আগের দিন বলেছিলাম ভুজ কোটি উভয় ধনাত্মক, এখানে ভুজ ঋণাত্মক, কোটি ধনাত্মক, তৃতীয় পাদে উভয় ঋণাত্মক, আর চতুর্থ পাদে ধনাত্মক ঋণাত্মক। এইটা ছিল আগের দিনকের আলোচনার বিষয়। আজকে আমরা শর্ট প্রশ্নগুলো নিয়ে যে আলোচনা করব বলে আমরা এইটাকে নিয়ে তোমাদেরকে, এটা ছাড়া তুমি এগিয়ে যেতে পারবে না, তাই এটা আমার খুব কাছে, খুবই দরকার সবসময়। তো আমরা আজকে শর্ট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। 1 নম্বর প্রশ্ন, শর্ট প্রশ্ন দিয়ে আছে। 1 নম্বরটা দিয়েছে কার নাম অনুসারে। আমরা প্রশ্ন লিখে দিচ্ছি, কার নাম অনুযায়ী বা অনুসারে, অনুযায়ী কার্তেসীয় পদ্ধতির উদ্ভব কার নাম অনুযায়ী কার্তেসীয় পদ্ধতির উদ্ভব হয়? উত্তরটা হবে রেনে দেকার্তে। 2 নম্বর প্রশ্নটা, ছক কাগজের ক্ষুদ্রতম ঘর কি রূপ? দেখবে এখানে যে ছক কাগজটা থাকবে, সেখানে দেখবে সব ছোট 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 করে ঘর আছে, সব হচ্ছে বর্গক্ষেত্র, সব ঘরগুলি হচ্ছে বর্গক্ষেত্র। তাহলে এখানে উত্তরটা কি হবে না বর্গক্ষেত্র বা বর্গক্ষেত্রাকার, বর্গক্ষেত্রাকার। 3 নম্বর প্রশ্ন,
এক্স অক্ষ এবং ওয়াই অক্ষে, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ অক্ষের ছেদ বিন্দু, অক্ষের ছেদ বিন্দু ছেদ বিন্দু কি? এর স্থানাঙ্ক, এর স্থানাঙ্ক, এটার উত্তর দেখো এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এই এক্স অক্ষ আর ওয়াই অক্ষ এখানে যেখানে ছেদ করছে মানে এক্স অক্ষটা আর ওয়াই অক্ষটা যেখানে ছেদ করছে, এই ছেদ বিন্দুর স্থানাঙ্ক, এই ছেদ বিন্দুকে কি বলা হয়? এই ছেদ বিন্দুকে বলা হচ্ছে মূল বিন্দু। উত্তর হচ্ছে মূল বিন্দু। আর আমরা জানি মূল বিন্দু স্থানাঙ্ক, আমরা আগের দিন কি আলোচনার মধ্যে রেখেছিলাম যে মূল বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0 0, অর্থাৎ ভুজ এবং কোটি উভয় 0। তারপর 4 নাম্বারটা দেখো, এক্স অক্ষের উপর অবস্থিত, এক্স অক্ষের উপর অবস্থিত কোন বিন্দু y এর স্থানাঙ্ক, y এর স্থানাঙ্ক, y এর স্থানাঙ্ক কত? দেখো x অক্ষের উপর অবস্থিত, তার মানে এই অক্ষটার উপর অবস্থিত, এই জায়গাটার উপর, তাহলে এই জায়গাটার উপর অবস্থিত হলে এখানে সাধারণত x এর অক্ষের, x অক্ষের উপর অবস্থিত মানে x এর নির্দিষ্ট মান আছে, 0 নয়। যে অক্ষের উপর অবস্থিত তার নির্দিষ্ট একটা মান থাকবে, 0 থাকবে না, কিন্তু y এর স্থানাঙ্কটা হবে 0, অর্থাৎ x অক্ষের উপর অবস্থিত y এর স্থানাঙ্কটা হবে 0, তবেই সেটা x অক্ষের উপর অবস্থিত হয়ে যাবে। তখন x অক্ষের উপর মানে এখানে যে কোনো একটা বিন্দু ধরো, এখানে ধরলাম 5, এটা 5 বিন্দু, x এর মান ছোট 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 ঘরগুলো নিয়ে 5 ঘর হচ্ছে, তাহলে y এর মানটা 0 হলে তবেই এই x অক্ষের উপর অবস্থিত। y এর মানটা যদি 2 হয় তাহলে উপর দিকে তাহলে প্রথম পাদে অবস্থিত হয়ে যাবে, y এর মানটা যদি -2 হয় তাহলে চতুর্থ পাদে অবস্থিত হয়ে যাবে। তাহলে অক্ষের উপর অবস্থিত হতে গেলে x এর মানটা 5 হলে, x এর মানটা 5 কেন, 5 7 যাই হোক না কেন, কিন্তু y এর মানটা অবশ্যই 0 হতে হবে। তাহলে y এর স্থানাঙ্কটা 0 হলে তবেই x অক্ষের উপর অবস্থিত হবে। তাহলে x অক্ষের উপর অবস্থিত কোন বিন্দু y এর স্থানাঙ্ক কত হবে না, y সমান 0 হতে হবে। y এর মানটা যদি 0 হয় তবেই x অক্ষের উপর অবস্থিত হবে। এইরকম 5এরটা দেখো বলেছে y অক্ষের উপর অবস্থিত কোন বিন্দুর x এর স্থানাঙ্ক কত হবে। y অক্ষের উপর অবস্থিত যদি হয় তাহলে দেখো এটা হচ্ছে y অক্ষ, এই অক্ষটার উপর অবস্থিত যদি হয় তাহলে এই y অক্ষের উপর অবস্থিত হলে y এর নির্দিষ্ট মান 0 নয় এমন নির্দিষ্ট কোন মান, সেটা ধনাত্মক হতে পারে ঋণাত্মক হতে পারে, যে কোনো মান হলে, কিন্তু x এর মানটা এখানে 0 হলে, এখানে x এর মানটা যদি আমাকে, যদি এখানে ধরো আমি ধরলাম এটা একটা 5, y এর অক্ষের মান হচ্ছে yটা 5, y যদি 5 হয় তাহলে x যদি 0 হয় তবে এখানে এই বিন্দুর উপরেই অবস্থিত হবে। x এর মান যদি ধরো 5 হচ্ছে, y এর মান 5, x এর মানও 5, তাহলে প্রথম পাদে হয়ে যাবে যেহেতু দুটোই ধনাত্মক হয়ে যাচ্ছে। আবার y এর মান 5, x এর মান -3 আছে, তাহলে দ্বিতীয় পদে অবস্থিত হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলছি যে অক্ষের উপর অবস্থিত হলে আমাদের জানতে হবে যে কোন অক্ষটার উপর অবস্থিত, যদি x অক্ষের উপর অবস্থিত হয় তাহলে y এর মানটা 0 হবে, আর y অক্ষের উপর অবস্থিত হলে x এর মানটা হবে তখন x এর মানটা হবে 0। y অক্ষের উপর অবস্থিত হলে x এর স্থানাঙ্কটা হবে 0, আর x অক্ষের উপর অবস্থিত হলে y এর স্থানাঙ্কটা হবে 0। 5। এবার আমরা 6 এর জায়গায় 6 এরটা দেখি, বলেছে যে বিন্দুর ভুজ, যে বিন্দু ভুজ 5 এবং
কোটি 3 হলে বিন্দুটির স্থানাঙ্ক কত? তাহলে দেখো, যে বিন্দুর ভুজ হচ্ছে 5, ভুজ মানে কি আমরা জানি, ভুজ মানে হচ্ছে কি, ভুজ মানে হচ্ছে x এর স্থানাঙ্ক সমান 5, তাহলে x সমান 5, আর কোটি সমান, কোটিটাকে আমরা ধরি y এর স্থানাঙ্ক সমান 3। তাহলে দেখো x আর y এখানে যে কোনো বিন্দু আমরা নিই না কেন, আগে x এর স্থানাঙ্ক তারপর y এর স্থানাঙ্ক, বিন্দুটি হবে আগে x এর স্থানাঙ্ক বসবে তারপর y এর স্থানাঙ্ক, কখনোই y এর স্থানাঙ্কটা আগে বসবে না। তাহলে ভুজ x মানে 5, তাহলে x এর জায়গায় প্রথমটা হচ্ছে x, তারপরটা হচ্ছে y। তাহলে ভুজ যদি 5 আর কোটি যদি 3 হয়, তাহলে এটা হবে 5 3। যদি উল্টো করে, অনেক সময় উল্টোও দেয়া থাকে যে কোটি 3, এটা একটু উল্টিয়ে দিল, কোটিটা 3 আর ভুজটা 5, তাহলে অনেক সময় লিখে ফেলে 3 5 হবে না তখন, কিন্তু ভুজটাকে আগে লিখতে হবে। ভুজের মান মানেই হচ্ছে x এর স্থানাঙ্ক, তাহলে x এর স্থানাঙ্কটা 5, 5টা আগে লিখবো, y এর স্থানাঙ্কটা 3, 3টা পরে লিখবো, তাহলে বিন্দুটি হবে 5 3। তাহলে 5 3 বিন্দুটি, এখানে উত্তরটা হবে, বিন্দুটি কি হবে না, বিন্দুর স্থানাঙ্ক হবে হচ্ছে কত না 5, 3। যদি বলে এই বিন্দুটি কোথায় অবস্থিত, এই বিন্দুর স্থানাঙ্ক যদি 5 3 হয়, এই বিন্দুটি কোথায় অবস্থিত, তখন আমাকে লিখতে হবে দুটোই ধনাত্মক আছে, তাহলে দুটোই ধনাত্মক এবং দুটোর মানই 0 থেকে বেশি, তার মানে কি হচ্ছে না প্রথম পদে অবস্থিত, বিন্দুটি প্রথম পদে অবস্থিত। ঠিক আছে, এরপর আমরা পরের দাগের অঙ্কগুলো যাচ্ছি। যে বিন্দু কোটি -3 এবং ভুজ 5 হলে বা 7 হলে, -3, কোটিটা -3 এবং ভুজ 7 হলে বিন্দুটির স্থানাঙ্ক দেখো উত্তর কি বলেছিলাম, বিন্দুটির স্থানাঙ্ক কি না, বিন্দুটির স্থানাঙ্ক লেখার সময় আমাকে কি করতে হবে, আগে ভুজের মান, ভুজ মানে হচ্ছে x এর মান, তাহলে ভুজের মানটা কত আছে 7, তারপর কোটি কত আছে -3, তাহলে বিন্দুটির স্থানাঙ্ক হবে 7 -3। তাই বলে পর আগেরটা ছিল 5 3, এবারটাও 5 3 হলো না, কারণ আমি ঘুরিয়ে দিয়েছি, ভুজটা পরে আছে, কোটিটা আগে আছে, তাহলে আমাকে এখানে ভুজের মানটা আগে লিখতে হবে, তারপর কোটিটা হবে, তাহলে বিন্দুটির স্থানাঙ্ক তখন 7 -3 হয়ে যাবে। 9 এর দাগের অঙ্ক। দেখো বলেছে 7 6 বিন্দুটি x অক্ষ থেকে কত দূরত্বে আছে, x অক্ষ থেকে কত দূরত্বে আছে, এটা প্রশ্ন। দেখো 7 6 বিন্দুটা আমাকে বসাই, 7 6 বিন্দুটি কোন পদে অবস্থিত হবে না, সবাই বলতে পারবে যে এটা দুটোই ধনাত্মক আছে, কোনো চিহ্ন নাই, ধনাত্মক মানে প্রথম পদে অবস্থিত। তাহলে 7 6 বিন্দুটি, 7 বলতে x এর স্থানাঙ্ক হচ্ছে 7, তাহলে আমরা এখান থেকে ছোট ছোট ঘর 1 2 3 4 5 6 7 এরকম ভাবে আমি এখানে 7 ঘর দিলাম, 7 ঘর এখানে
এইখান থেকে 0 থেকে শুরু হচ্ছে, তাহলে এটা 1 2 3 4 5 6 7 এরকম ভাবে 7 ঘর। তাহলে x এর মানটা 7 ঘর আমরা চলে গেলাম, ডান দিকে চলে গেলাম, x এর ঋণাত্মক হলে বাঁ দিকে চলে আসতাম। আর 6 আছে, y টা 6, y এর মান 6 আছে, তাহলে উপর দিকে যাবে, 6 এখানে উপর দিকে আমরা 6 ঘর গেলাম। এইটা হচ্ছে বিন্দু। তাহলে এইটা হচ্ছে বিন্দু। এই বিন্দুটির কত স্থানাঙ্কটায়? না 7 আর 6 স্থানাঙ্কটায়। বিন্দুটির স্থানাঙ্ক মানে হচ্ছে x এর মানটা 7 আর y এর মানটা 6। এই তো এখানে মানটা দিয়ে আছে। তো এখানে বলেছে যে x অক্ষ থেকে কত দূরত্বে আছে বিন্দুটি। এই অক্ষ, এটা হচ্ছে অক্ষ, এই অক্ষ থেকে এখান থেকে এই দূরত্বটা কত? এই দূরত্বটা আমার কত? না x অক্ষ থেকে দূরত্বটা কত? না এই বিন্দুটি x অক্ষ থেকে দূরত্বটা দেখো না, এই x এখান থেকে গুণে 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 দেখতে হবে ক ঘর উপরে আছে বিন্দুটা। তাহলে আমরা তো এখানে 6 ঘর নিয়েছি, তাহলে এখানে 6 ঘর উপরে দূরত্বটা আছে। তাহলে 6 ঘর উপরে কি আছে? এই বিন্দুটির অবস্থান x অক্ষ থেকে 6 ঘর দূরে অবস্থান। তাহলে এখানে আমাকে লিখতে হবে যে x অক্ষ থেকে কত দূরে দূরত্বে আছে। উত্তরটা হবে 6 ঘর বা 6 একক দূরে। 6 একক, 6 একক লিখে দেবে, দূরত্ব তো লেখা আছে। 6টা ঘর মানে x অক্ষ থেকে এই যে সরলরেখাটা, এই সরলরেখাটার দিকে এখান থেকে গুণে গুণে দেখতে হবে কত ঘর দূরে আছে। না 6 ঘর দূরে আছে। তাহলে আমরা x অক্ষ থেকে 6 একক বা 6 ঘর দূরে আছে এখানে লিখব 6 ঘর বা 6 একক দূরত্বে আছে। 9 10 এর। যদি এই বিন্দুটাই বলা হতো যে এই বিন্দুটি x অক্ষ থেকে কত দূরত্বে আছে, এই বিন্দুটি যদি বলা হয় y অক্ষ থেকে কত দূরত্বে আছে, তাহলে আমাকে y অক্ষ থেকে বললে এইটা সরলরেখাটা দেখতে হবে। এই সরলরেখা থেকে এই বিন্দুটা থেকে এইখান থেকে এই পর্যন্ত সরলরেখাটার দূরত্ব কত? এই সরলরেখার দূরত্ব মানে তো এইখান থেকে এই পর্যন্ত দূরত্বটা, তাহলে 7 একক দূরত্ব। তাহলে যখন লিখব y অক্ষ থেকে দূরত্বটা হবে 7 একক আর x অক্ষ থেকে দূরত্বটা হচ্ছে 6 একক। তার মানে এখান থেকে আমরা আরো সহজ করে যদি আমরা উত্তরটা বলি যে যে অক্ষ থেকে বলবে তার স্থানাঙ্কটা বাদ দিয়ে দিতে হবে। তাহলে x অক্ষ থেকে দূরত্ব, তাহলে x এর স্থানাঙ্কটা বাদ দিয়ে দাও, দেখো 6 ঘর বা 6 একক দূরত্বে অবস্থিত। আবার বলছে y অক্ষ থেকে কত দূরে অবস্থিত, তখন x এর মানটা y অক্ষ থেকে বলেছে, তার মানে y এর মানটা তখন চাপা দিয়ে দাও, যেমন 7 একক দূরে অবস্থিত বা 7 ঘর দূরত্বে অবস্থিত। এবার আমরা একটা মাইনাসের দিকে যাই। ধরো এটা 6 মাইনাস 8, এই বিন্দুটি x অক্ষ থেকে কত দূরত্বে আছে? x অক্ষ থেকে কত দূরত্বে আছে, তাহলে আমাকে এই বিন্দুটা বসাতে হবে। 6 মাইনাস 8, 6 মানে কি? না এখানে 6 মানে কি? 6 হচ্ছে x এর মান, তাহলে 6 ঘর এটা 7 যদি হয় তাহলে এটা 6 হলো, 6 বিন্দু হলো। আর মাইনাস 8 তার মানে কি উপর দিকে যাবে না নিচের দিকে যাবে? মাইনাসে যে নিচের দিকে হবে, উপর দিকে হলে প্লাস হয়ে যেত, তাহলে মাইনাস 8 তার মানে আরো আমরা এইখানটা চলে আসছি, এখানে মাইনাস 8। তাহলে এই যে বিন্দুটা হলো, এই বিন্দুটা হচ্ছে 6 মাইনাস 8 বিন্দু। তাহলে এই বিন্দুটা এখন বলা হচ্ছে যে x অক্ষ থেকে কত দূরে অবস্থিত। না x অক্ষ থেকে কি না নিচের দিকে দূরত্ব হচ্ছে কত একক? এটা 8 একক। নিচের দিকে আমরা ক ঘর এসেছি, কি এই বিন্দুটা পেয়েছি -8 বার, 8 ঘর এগিয়ে এসে আমরা এই বিন্দুটা পেয়েছি। তাহলে এখানে x অক্ষ থেকে দূরত্বটা হবে, উত্তর কি না মনে হচ্ছে স্যার এক্ষুনি তো জানলাম যে x অক্ষ থেকে দূরত্ব হলে আমাকে x অক্ষ থেকে দূরত্ব হলে তখন কোনটা ধরতে হবে? না এই x টা বাদ দিয়ে দিতে হবে, 6 একক লিখছিলাম। তাহলে এখানেও তো x অক্ষ থেকে দূরত্ব কত হবে? তাহলে আমাকে x অক্ষ মানে x এর স্থানাঙ্কটা বন্ধ করে দিলাম -8 একক। তাহলে -8 একক দূরে লিখবো আমরা, মনে হচ্ছে -8 ঘর বা -8 একক দূরে, এটা তোমাদের মনে হচ্ছে। দেখো আমরা জানি দূরত্ব কখনোই ঋণাত্মক হতে পারে না। দূরত্ব আমি 1 পাও বলে সেটা ঋণাত্মক হবে না, তাহলে ঋণাত্মক কখনোই দূরত্ব আসতে পারে না। সেই জন্য এককটা এখানে ঋণাত্মক কখনোই
এই দূরত্বের একক ঋণাত্মক হতেই পারে না। তাহলে আমাকে বিন্দুটি x অক্ষ থেকে দূরত্ব কত হবে না, বিন্দুটি মাইনাস থাকুক বা প্লাস থাকুক, সবসময় আমাকে ধরতে হবে দূরত্ব ধনাত্মকই হবে। অর্থাৎ এটা উত্তর x অক্ষ থেকে দূরত্ব -8 ঘর না লিখে তখন লিখতে হবে 8 ঘর বা 8 একক দূরত্বে অবস্থিত। ব্যাপারটা বুঝতে পারা গেছে? যদি এটা কি বলা হতো যে এটা y অক্ষ থেকে কত দূরত্বে অবস্থিত, তাহলে y অক্ষ থেকে বললে y এর মানটা বসিয়ে দাও, y এর মানটাকে তুমি বন্ধ করে দাও, তাহলে x এর মানটা কত হচ্ছে 6, তাহলে 6 একক দূরত্বে অবস্থিত। এরপর আমরা আসি 11 দাগের অঙ্কটায়, সেখানে বলা আছে P বিন্দু y অক্ষ থেকে 4 একক এবং x অক্ষ থেকে 2 একক দূরত্বে আছে, 2 একক দূরত্বে আছে। এই বিন্দু স্থানাঙ্ক, এই বিন্দুর স্থানাঙ্ক দেখো, বলছি P বিন্দুটা y অক্ষ থেকে 4 একক এবং x অক্ষ থেকে 2 একক দূরে আছে। তাহলে আমরা এইরকম একটা এটা আমরা একটু এরকম ভাবে পরিষ্কার করে লিখি। এটা হচ্ছে x ও x ড্যাশ, y ও y ড্যাশ। এটার জায়গাতে বললে একটু দেখতে খারাপ লাগছে, আমরা একটু পরিষ্কার করব। তো আমাদের x ও x ড্যাশ, y ও y ড্যাশ, এখানে কি বলেছে P একটা বিন্দু, যেখানে P বিন্দুটা যে কোনো জায়গায় একটা জায়গায় বসিয়ে দাও, P বিন্দুটা আমরা ধরলাম এই জায়গায় বসিয়ে। এই বিন্দুটা বলেছে P বিন্দুটা y অক্ষ থেকে 4 একক দূরে, তাহলে y অক্ষ থেকে মানে হচ্ছে এইটা হচ্ছে y অক্ষ, তার থেকে 4 একক দূরে, তাহলে এইটা হচ্ছে 4 একক, এটা হচ্ছে 4 একক। আর x অক্ষ থেকে 2 একক, এইটা হচ্ছে x অক্ষটা, এইটা দূরত্বটা হচ্ছে 2 একক, এইটা হচ্ছে বিন্দু। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক, এইটা হচ্ছে P বিন্দুটা, দেখো y অক্ষ থেকে 4 একক দূরে, আর x অক্ষ থেকে, এটা হচ্ছে x অক্ষ থেকে 2 একক দূরে, তাহলে P বিন্দুর স্থানাঙ্কটা কত হবে? P বিন্দুর স্থানাঙ্কটা হবে, P বিন্দুর স্থানাঙ্ক কি হতে পারে এখানে দেখো, যে এখানে হচ্ছে এখান থেকে এটা দূরত্ব, y অক্ষ থেকে যে দূরত্বটা সেটা হচ্ছে x এর স্থানাঙ্ক, তাহলে y অক্ষ থেকে দূরত্বটা হচ্ছে 4 একক, সেটা হচ্ছে x এর স্থানাঙ্ক, অর্থাৎ ভুজের মানটা হচ্ছে 4। তাহলে y অক্ষ থেকে যে দূরত্বটা আছে সেটা হচ্ছে ভুজের মান, অর্থাৎ x এর মানটা 4। আর x অক্ষ থেকে যেটা দূরত্ব সেটা হচ্ছে y অক্ষের স্থানাঙ্ক, অর্থাৎ y এর স্থানাঙ্কটা হচ্ছে 2, অর্থাৎ P বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে 4, 2। এবার দেখো, যদি বলা হয় শুধু এই রকমই এই স্থানাঙ্কটা হতে পারে, এছাড়া কোনো স্থানাঙ্ক হতে পারে না, এছাড়াও স্থানাঙ্ক হতে পারে। এই স্থানাঙ্কগুলো +4 +2 আছে এখানে হলো। আমি যদি মনে করতাম যে এইখানটা বিন্দুটা হতে পারে, এই জায়গায় বিন্দুটা হতে পারে, সেটাও তো x, এটা y অক্ষ, তাহলে y অক্ষ থেকে দূরত্বটা এটা 4 একক। আমরা দূরত্ব ঋণাত্মক হোক আর ধনাত্মক হোক, সবসময় তো দূরত্ব ধনাত্মকই হবে, তো এটা 4 একক, এই দিক থেকে এইখানটা পর্যন্ত 4 একক, আর এখান থেকেও x অক্ষ থেকে দূরত্বটা হচ্ছে 2 একক, 2 একক। তাহলে এইখানে বিন্দুটা P বিন্দুটা এটা, তাহলে এইখানে P বিন্দুর স্থানাঙ্কটা কত হবে না, P বিন্দুর স্থানাঙ্কটা তখন দেখো এটা দ্বিতীয় পদে অবস্থিত হয়ে যাচ্ছে, আর দ্বিতীয় পদে অবস্থিত হয়ে গেলে তখন কি হবে, P বিন্দুর স্থানাঙ্কটা কত হবে না, x এর মানটা -4 হয়ে যাবে আর y এর মানটা প্লাস হয়ে যাবে,
অর্থাৎ পি বিন্দুর স্থানাঙ্কটা এটাও হতে পারে, আবার -4 2ও হতে পারে। এছাড়াও আরো উত্তর হতে পারে। আমার একটা উত্তর হলেই আমার হয়ে যাবে, পি বিন্দুর স্থানাঙ্ক এটাও হতে পারে। এছাড়াও তুমি যদি মনে করো এইখানটা বিন্দুটা নেব, এখানে বিন্দুটা নেব, এখান থেকে দূরত্বটা আর এখান থেকে দূরত্বটাও এখানেও হতে পারে, -4 -2ও হতে পারে, আবার +4 +2 -2ও হতে পারে। চারটে পাদেই অবস্থিত হতে পারে বিন্দু স্থানাঙ্কটা। আমরা যদি একটাকেও বেছে নিই তাহলেও উত্তর ঠিক, তাহলেও তুমি ফুল নাম্বার পাবে। তুমি এটা লিখছো, এটা লিখছো, -4 -2 লিখছো, সেটাও ঠিক, +4 -2 লিখছো, এটাও ঠিক, সবগুলোই দূরত্বই ঠিক। -4 এগুলো পি বিন্দুর স্থানাঙ্কগুলো, এগুলো সবই হতে পারে। আবার কি হতে পারে না 4 -2, অর্থাৎ এটা প্রথম পদে অবস্থিত বিন্দু স্থানাঙ্কটা হচ্ছে এটা, দ্বিতীয় পদে এটা, তৃতীয় পদে এটা, চতুর্থ পদে। তো এই চারটের মধ্যে যে কোনো একটা স্থানাঙ্ক লিখতে পারলেই আমরা এই পি বিন্দু y অক্ষ থেকে দূরত্ব 4 একক আর x অক্ষ থেকে দূরত্ব 2 এককটাকে বোঝানো হবে। এবার আসি 12 দেখলাম, এটা একটু কঠিন আছে, একটু ভালো করে দেখে নেবে এটা। আর তুমি যদি মনে করো এই উত্তরটুকুই লিখে দেবো, তাতেও কোনো ক্ষতি নেই। তাহলে আমাকে মনে রাখতে হবে y অক্ষ থেকে দূরত্ব মানেই হচ্ছে x এর স্থানাঙ্ক সেটা। তাহলে এখানে y অক্ষ থেকে দূরত্ব 4 একক মানে x সমান 4 এটা, আর x অক্ষ থেকে দূরত্ব 2 একক মানে y সমান 2। তাহলে আমাদের স্থানাঙ্কটা লিখতে সুবিধা। এবার 12টা দেখো, বলছে 3 4 5 0 6 2 আর 0 7। এই বিন্দুগুলির মধ্যে x অক্ষের উপর অবস্থিত কোনটি? মধ্যে x অক্ষের উপর অবস্থিত কোনটি? দেখো x অক্ষের উপর অবস্থিত মানেই হচ্ছে, x অক্ষের উপর অবস্থিত মানে হচ্ছে কি y এর মানটা 0 হবে। বলো এখানে y এর মান 0 আছে কোনটাতে? এই জায়গাটা, এটা x এর মান 5, y এর মান 0। এখানে x এর মান 0, y এর মান 7 আছে। তাহলে এখানে বলেছে x অক্ষের উপর অবস্থিত কোনটি? এখানে x অক্ষের উপর অবস্থিত সেই বিন্দুগুলোই হবে যে বিন্দুগুলো y এর স্থানাঙ্কটা 0 হবে। y এর স্থানাঙ্ক 0 হলেই x অক্ষের উপর অবস্থিত। তাহলে বিন্দু কোনটি? বিন্দুটি হবে কত না 5 0। যদি এটাতে বলা হতো যে এই বিন্দুগুলোর মধ্যে y অক্ষের উপর অবস্থিত কোনটি, তখন y অক্ষের উপর অবস্থিত মানে x এর মানটা 0 হতে হবে, তখন নিশ্চয়ই এই বিন্দুটা তখন y অক্ষের উপর অবস্থিত। তাহলে x অক্ষের উপর অবস্থিত যে 5 0, কিন্তু এখানে যদি আমার প্রশ্নটা এটা x অক্ষের উপর আছে, এটা y অক্ষের উপর দিয়ে দিলে তখন উত্তরটা হয়ে যাবে এটা। এরপর আমাদের আর তেরো। অক্ষের উপর অবস্থিত দুটি স্থানাঙ্কে y অক্ষের উপর অবস্থিত দুটি স্থানাঙ্কের মান কত? y অক্ষের উপর অবস্থিত, তাহলে y অক্ষের উপর অবস্থিত মানে হচ্ছে কি না y অক্ষের উপর অবস্থিত মানে হচ্ছে x এর মানটা 0 হতে হবে। x এর মানটা 0 হলেই তবেই y অক্ষের উপর অবস্থিত, আর x অক্ষের উপর অবস্থিত মানে হচ্ছে y এর মানটা তখন 0 হয়ে যাবে। অর্থাৎ এখানে বলেছে y অক্ষের উপর অবস্থিত দুটো বিন্দুর স্থানাঙ্ক কত হবে? উত্তরটা লিখতে পারি আমরা যে x এর মানটা তুমি 0 বসিয়ে দাও আগে। তাহলে দুটি স্থানাঙ্ক লিখে দিলাম, দুটি স্থানাঙ্ক কি x এর মানটা 0 বসিয়ে দাও, y এর মান তোমার যা খুশি বসিয়ে দাও।
যে কোনো একটা মান তুমি ধনাত্মক বা ঋণাত্মক যে কোনো একটি পূর্ণ সংখ্যার মান লিখে দাও। আমি ধরলাম -5 লিখে দিলাম। তাহলে দুটি স্থানাঙ্ক, একটা হচ্ছে কি 0 -5 লিখে দিল একজন, আর একজন হলো 0, x এর মান 0 বসাতেই হবে, আর y এর মান তুমি ধনাত্মক লিখতে পারো, ঋণাত্মক লিখতে পারো, যে কোনো একটা পূর্ণ সংখ্যা লিখতেই হবে, কিন্তু 0 নাই এরকম সংখ্যা। তাহলে 0 -5 হলো একটা, আর তুমি 0.7 লিখে দিলে একটা। তাহলে এটা হচ্ছে যে y অক্ষের উপর অবস্থিত দুটি স্থানাঙ্ক। y অক্ষের, এখানে লিখলাম y অক্ষের উপর অবস্থিত, দিয়াই আছে যেহেতু লেখা দরকার নাই, y অক্ষের উপর অবস্থিত দুটি বিন্দুর স্থানাঙ্ক, দুটি বিন্দুর স্থানাঙ্ক কি হবে না, y অক্ষের উপর বললে x এর মানটা তুমি 0 বসাও, y এর মান তুমি যে কোনো পূর্ণ সংখ্যা একটা বসাও, যেটা ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। আর এটাই যদি বলা হতো x অক্ষের উপর অবস্থিত দুটি বিন্দুর স্থানাঙ্কর মান লেখো, তখন আমার x অক্ষের উপর বলছে, তাহলে x অক্ষের উপর অবস্থিত দুটি বিন্দুর স্থানাঙ্ক হবে কি না, x অক্ষের বললে তখন y এর মানটা 0 হয়ে যাবে, আর x এর মান তুমি যা খুশি বসাতে পারবে, তাহলেই হবে। 13, 14 নম্বর। দেখো ছক কাগজে বিন্দুগুলি যোগ করে যে সরল রেখা পাওয়া যায় তাকে কি বলে? দেখো এই ছক কাগজে আমরা বিন্দুগুলো এখানে 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 বসিয়ে একটা সরলরেখার মধ্যে পেয়ে গেলাম। তার মানে এখানে ধরো এইখানে বিন্দু আছে, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, যে একটা সরলরেখার মধ্যে পেয়ে গেলাম। এই সরলরেখাটাকে আমরা কি বলা, এই সরলরেখাটাকে তখন আমরা বলবো রৈখিক সরলরেখা। রৈখিক সরলরেখা তো না, রৈখিক লেখচিত্র। তখন বলা হবে যে সরলরেখাটা পাওয়া যাচ্ছে সেই সরলরেখাটাকে বলা হবে রৈখিক লেখচিত্র। আর ছক কাগজে বিন্দুগুলো যোগ করে যে চিত্রগুলো পাওয়া যাবে, শুধু একটা তো নয়, এখানে হতে পারে, এই দিকেও হতে পারে, এই দিকেও হতে পারে, আর অনেকগুলো বিন্দুগুলো যদি যোগ করে যে সরলরেখা, যে চিত্রটা হবে সেই চিত্রটাকে বলা হবে লেখচিত্র। তাহলে ছক কাগজে বিন্দুগুলো যোগ করে যে সরলরেখাটা আমরা পাচ্ছি তাকে আমরা রৈখিক লেখচিত্র বলবো। আর এই যে ছক কাগজের উপর বিন্দুগুলো বসিয়ে আমরা একটা নাই আরো অনেকগুলো সরলরেখা এরকম ভাবে থাকতে পারে, যে চিত্রটা আমরা পেয়ে যাব সেই চিত্রটাকে বলা হবে লেখচিত্র। হতে পারে এই একটা সরলরেখা হয়ে গেল, আবার একটা সরলরেখা হলো, আবার একটা এইদিকে সরলরেখা চলে গেল, যে চিত্রটি পাওয়া যাবে সেই চিত্রটিকে বলা হবে তখন বলা হবে লেখচিত্র। তাহলে যে চিত্র যখন বলা থাকবে, যে সরলরেখা পাওয়া যাবে তখন বলা হবে রৈখিক লেখচিত্র, আর যে চিত্রটা তৈরি হবে সেটাকে বলা হবে লেখচিত্র। এরপর আমরা দেখো 15 নম্বরটা, সেখানে দিয়ে আছে, দেখো বলেছে কিউ বিন্দু y অক্ষ থেকে 7 একক দূরে, 7 একক দূরত্বে অবস্থিত হলে কিউ বিন্দু স্থানাঙ্ক, কিউ বিন্দু স্থানাঙ্ক দেখো কিউ বিন্দুটা y অক্ষ থেকে 7 একক দূরে, কিন্তু x অক্ষ থেকে বলে নাই, x অক্ষ থেকে দূরত্বই বলে নাই। তাহলে x অক্ষ থেকে দূরত্ব যেহেতু বলে নাই, তাহলে x অক্ষ থেকে দূরত্ব 0 আছে। তাহলে আমাদের এখন যদি ছবিটা আমরা আঁকি এরকম, তাহলে x ও x ড্যাশ, y ও y ড্যাশ, দেখো
কিউ বিন্দুটার অবস্থান ওয়াই অক্ষ থেকে 7 একক দূরে। তাহলে এটি হচ্ছে ওয়াই অক্ষ। এই অক্ষ থেকে 7 একক দূরে হয় এই দিকে হতে পারে, না হলে এই দিকে হতে পারে। দূরত্ব 7 একক বলেছে, সেখানে ধনাত্মক ঋণাত্মক কোনো শব্দই আসবে না এখানে। দূরত্ব কখনোই ঋণাত্মক হতে পারে না, তাহলে আমরা এইদিকে আসতেই পারি, এইদিকেও যেতে পারি। তাহলে এই বিন্দুটা হচ্ছে, সেখানে দেখো বলে দিয়েছে সেখানে আমাদের ওয়াই অক্ষ থেকে দূরত্ব শুধু বলা আছে, এক্স অক্ষ থেকে কোনো দূরত্বই নেই। তাহলে এক্স অক্ষ থেকে যদি দূরত্ব না থাকে তাহলে এই কি হবে না, আমাদের বিন্দুটা কি হবে না, এক্স ওয়াই এর মান দিয়ে আছে, এক্স এর মান তাহলে 0 হবে, এক্স এর মানগুলো তাহলে 0। তার মানে হচ্ছে যে ওয়াই অক্ষ থেকে দূরত্ব বলেছে, দূরত্বটা কত না 7 একক। তার মানে এই জায়গায় বিন্দুটা হলো 7 -7 হলো, আর এইদিকে বিন্দুটা হলো এইদিকে ধনাত্মক 7। দেখো তাহলে ওয়াই অক্ষ থেকে দূরত্বটা 7 একক, তাহলে ওয়াই অক্ষ মানে এইটা, তাহলে এখান থেকে দূরত্বটা হচ্ছে 7, এখান থেকে দূরত্বটা হচ্ছে এইদিকেও 7। দূরত্বে অবস্থিত হলে কিউ বিন্দু স্থানাঙ্ক, দেখো কোনো বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করার সময় অবশ্যই তার এক্স অক্ষ, এক্স এর মান এবং ওয়াই এর মানটা বার করতে হয়। তাহলে এখানে ওয়াই অক্ষ থেকে দূরত্ব বলা হয়েছে, এক্স অক্ষ থেকে কোনো দূরত্বই নেই। তাহলে এক্স অক্ষ থেকে যদি দূরত্ব না থাকে, তাহলে এক্স অক্ষ থেকে দূরত্ব না থাকলে ওয়াই এর মানটা 0 হতে হবে। তবে আমরা এখানে উপর দিকে গেলে তখন এক্স অক্ষ থেকে, এটা এক্স অক্ষ থেকে দূরত্ব, এক্স অক্ষ থেকে দূরত্ব নেই, তার মানে নিশ্চয়ই বিন্দুটি কিসে অবস্থিত না, অক্ষটার উপরে অবস্থিত। ওয়াই অক্ষের থেকে দূরত্ব 7 একক হলে বিন্দুটি কি হবে না, এক্স অক্ষের উপরেই অবস্থিত হয়ে যাচ্ছে। তাহলে বিন্দুর দুটি স্থানাঙ্ক কত হবে, অতএব উত্তর লিখলাম বিন্দুটির স্থানাঙ্ক। দেখো দুটোই হতে পারে, একটা হচ্ছে কি না 7, আর এখানে x এর মানটা কত হলো, এখানে দেখো x এর মানটাই হচ্ছে কত 7, y অক্ষ থেকে দূরত্ব মানে হচ্ছে x এর মানটা, আর y এখানে x এর মান, x অক্ষ থেকে দূরত্ব নেই, তার মানে হচ্ছে কি y এর মানটা 0। তার মানে বিন্দুটি কত হয়ে গেল এখানে 7 0, আর এখানে বিন্দুটি কত হলো -7 0। তাহলে বিন্দু দুটি স্থানাঙ্ক হতে পারে 7 0 অথবা -7 0। এই বিন্দু দুটো দূরত্ব হচ্ছে, দেখো y অক্ষ থেকে দূরত্বটা 7 একক, এই বিন্দুটা এই 7 0 বিন্দুটা y অক্ষ থেকে 7 একক দূরে, আবার y অক্ষ থেকে 7 একক দূরে অবস্থিত। তাহলে বিন্দু দুটি স্থানাঙ্ক হবে 7 0 হতে পারে বা -7 0 হতে পারে। আর একটা 16 নম্বরটা আমরা দেখি। দেখো এখানে বলেছি যে 25, t-3 এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু। এই বিন্দুটি x অক্ষের উপর অবস্থিত, x অক্ষের উপর অবস্থিত হলে t এর মান কত, অর্থাৎ t এর মান কত হলে এই বিন্দুটি x অক্ষের উপর অবস্থিত। দেখো x অক্ষের উপর অবস্থিত বিন্দুগুলো কি জানি না, x অক্ষের উপর অবস্থিত হলে বিন্দুগুলো y এর মানটা 0 হতে হবে। তাহলে বলো এইটা হচ্ছে x এর মান, এইটা হচ্ছে x, এটাকে x এর স্থানাঙ্ক বলা হয়, এইটাকে কার স্থানাঙ্ক বলা হয়, y এর স্থানাঙ্ক। তাহলে এখানে x অক্ষের উপর অবস্থিত হলে y এর স্থানাঙ্কটার মান 0 হতে হবে, তার মানে এই জায়গাটা আমাকে 0 হতে হবে। তাহলে 0 হতে গেলে এর মানটাই 0 হতে হবে, অর্থাৎ t-3 মান, এই t-3 এই জায়গাটা 0 হতে হবে। তাহলে এই জায়গাটা 0 হতে গেলে t এর মানটা কত হতে হবে না, t-3 সমান 0 বা t সমান দেখো 3। তাহলে t এর জায়গায় যদি আমরা এখন 3 বসাই, তাহলে দেখো এই x অক্ষের উপর অবস্থিত হবে, অর্থাৎ এই t এর জায়গায় যদি আমরা 3 বসাই তাহলে দেখো বিন্দুটা কি হবে না 25। তো এর সঙ্গে তো কোনো রকম সম্পর্ক নেই, তাহলে 25 বিন্দু হলো, আর এখানে t এর জায়গায় 3 বসাচ্ছি, তাহলে 3 - 3 হলো।
দেখো টি এর মান তো 3 পেয়ে গেলাম, তাহলে টি এর মানটা যদি 3 বসাই, 3 - 3 মানে কি হলো, তার মানে এটা কি বিন্দুটা দাঁড়াচ্ছে না 25, আর দেখো 3 থেকে 3 বিয়োগ করলে 0 হচ্ছে, তাহলে 25 0, নিশ্চয়ই 25 0 এই বিন্দুটি কার কোন অক্ষের উপর অবস্থিত, x অক্ষের উপর অবস্থিত, কারণ y এর মানটা 0 আছে, তার মানে বিন্দুটি x অক্ষের উপর অবস্থিত। তাহলে এখানে t এর মান 3 হলে বিন্দুটি x অক্ষের উপরেই অবস্থিত হবে। এগুলো ছিল ছোট ছোট শর্ট প্রশ্নগুলো, লেখচিত্রের ছোট ছোট শর্ট প্রশ্নগুলো নিয়ে আমাদের আলোচনা হলো। আর আমাদের এই চ্যাপ্টারে এই ধরনের শর্ট প্রশ্নগুলো তোমরা যদি একটু ভালো করে তৈরি করে রাখতে পারো, তাহলে তোমাদের ক্লাস 8-এ দরকার আছে, ক্লাস 9-এও তোমাদের এইরকম ধরনের জিনিসগুলো যদি তোমরা ক্যাপচার করতে পারো, তাহলে দেখা যাবে ক্লাস 9-এও তোমাদের অনেকটাই তোমরা এগিয়ে যাবে। 9টা তোমাদের কাছে লেখচিত্র ততটা অসুবিধার হওয়ার কথা নয়, বিশেষ করে শর্ট প্রশ্নগুলো। তো আমরা আজকে এখানেই শেষ করছি। আমরা পরবর্তী ক্লাসে আমাদের কি করার আছে সেটা হচ্ছে যে রৈখিক লেখচিত্র কিভাবে অঙ্কন করব, বিন্দুগুলোকে কিভাবে স্থাপন করে আমরা রৈখিক সরলরেখাগুলো স্থাপন করব, সেগুলোকে নিয়ে আলোচনা। তো সবাই গ্রাফ পেপার তোমরা নিয়ে আসবে, কারণ গ্রাফ পেপার ছাড়া এই রৈখিক সরল লেখচিত্র অঙ্কন করা অসম্ভব। তাই আমরা লেখচিত্রগুলোকে আমরা কি করব না কি বলে যে গ্রাফ পেপারে বসিয়ে আমরা জিনিসগুলোকে দেখাবো। তো আজকে এই পর্যন্তই থাক। আমরা সামনে ক্লাসে আমরা রৈখিক সরলরেখা লেখচিত্র কিভাবে আঁকতে হয় সেগুলো নিয়ে আলোচনায় আসবো। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।